চলুন ঘটনায় চলে যাব। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আরাফাত হোসেন আয়াত। ওনার বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলার মুরাইল গ্রামে। জয়পুরহাটের ঘটনা আমরা একটু কমই পাই। উত্তরবঙ্গের যেই জেলাগুলোর ঘটনা আমরা খুব কম পাই, তার মধ্যে জয়পুরহাট একটা। জয়পুরহাটের যে লিসেনাররা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বেশি বেশি করে ঘটনা পাঠাতে পারেন। তো এই যে আয়াত ভাই, উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি আসলে একটা বলবো না, তিনটা ঘটনা। মূলত এই আয়াত ভাই ওনার বাবার কাছ থেকেই ঘটনাগুলো শুনে আমাদেরকে পাঠিয়েছেন। তো প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি আসলে কখন ঘটেছিল এই সালটা বলা মুশকিল, কেননা ঘটনাটি যার সাথে ঘটে তার নাম আসলে বলতে পারেন নাই আয়াত ভাইয়ের বাবা, কারণ তার নামটা আসলে মনে নাই। তবে তার নাতির নাম জালাল, এতটুকু বলা চলে আর কি। তো যেহেতু নাম মনে নাই, এই জন্য একটা ছদ্ম নাম দিয়েছেন, আর সেই নামটা জাকির হোসেন। তো এই যে জাকির হোসেন, উনি একজন রাকি ছিলেন, অর্থাৎ উনি কবিরাজ গোছের একজন মানুষ ছিলেন। তাকে হুজুর বলেই বেশি সম্বোধন করতো, হুজুর হুজুর বলতো, নাম ধরে মানুষ কম ডাকতো। জিন রিলেটেড বিভিন্ন সমস্যায় তার বেশ ভালো সমাধানের দক্ষতা আল্লাহর রহমতে ছিল। তো মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি ঘটনা শেয়ার করেছেন। সেটা হচ্ছে যে এই যে আয়াত ভাই, ওনার এক দাদার নাম হচ্ছে বাদল। তো এই বাদল দাদার বাবার একবার গরু হারিয়েছিল। উনি সম্পূর্ণ গ্রাম খুঁজে বেরিয়ে গ্রামের একদম শেষ প্রান্তে এক কবরস্থান ছিল, ওই দিকটাতে গিয়েছেন। তবে ওই দিকটাতে তিনি যখন গিয়েছেন তখন সময়টা কিন্তু দিনই ছিল বলতে হবে, কিন্তু একদম সন্ধ্যার কাছাকাছি সময়। তখনও মাগরিবের আজান দেয় নাই, আশেপাশে একদম পরিষ্কার। সূর্য ডুবছে, তখনও সূর্যের লাল আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। উনি যখন ওই কবরস্থানের কাছে গিয়েছেন তখন দেখেন সাদা কাপড় পরা একটা বৃদ্ধা মহিলা বসে আছেন। এদিকে গরু খুঁজে না পেয়ে তার মেজাজ তো গরম ছিল। তিনি তুই তুকারি করে ওই বৃদ্ধা মহিলাকে বলেন, এই বুড়ি, তুই আমার গরু দেখেছিস? ওই বৃদ্ধা মহিলা কোনো কথা বলে না। এরপর কোনো উত্তর না পেয়ে এই বাদল দাদার বাবা বেশ রাগ করে ওই বৃদ্ধা মহিলাকে গালি দিয়ে ওঠেন। আসলে উনি তো গরু নিয়ে খুব চিন্তিত ছিলেন, মেজাজ মর্জিও গরম ছিল। এই রাগ ওই বৃদ্ধা মহিলার উপর দেখিয়েছেন। এরপর তিনি গ্রামে চলে এসেছেন। গ্রামে এসে দেখেন তার গরু ঘুরতে ঘুরতে তার বাড়ির গোয়ালে এসে ঢুকেছে। যাই হোক, এর পরের দিন থেকে তিনি উদ্ভট আচরণ করা শুরু করেছেন। এমন আচরণ করা শুরু করেছেন, এক পর্যায়ে তাকে শিকল দিয়ে আটকে রাখতে হয়। শিকল দিয়ে রাখার পরও কিভাবে যেন উনি হারিয়ে যেতেন। শিকলের জায়গায় পড়ে আছে, কিন্তু উনি নাই। পরিবারের লোকজন তখন সেই জাকির হোসেন হুজুরকে ডাকেন। হুজুর এসে বাদল দাদার বাবাকে দেখেন, এরপর বলেন যে ওনাকে একটা ঘরে নিয়ে যান, ওনাকে বসান। এরপর বাদল দাদার বাবাকে একটি ঘরে বসানো হয়। হুজুর ঘরে ঢুকে কিছু দোয়া কালাম পড়েন। এরপর বলেন, তুই কে, কেন এসেছিস? তখন বাদল দাদার বাবার কণ্ঠটাও পরিবর্তন হয়ে যায়, তার কণ্ঠটা অন্যরকম হয়ে যায়, মেয়েলি কণ্ঠ হয়ে যায়। এবং বৃদ্ধা মহিলা যদি কথা বলেন যেরকম হয় ওই রকম শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে তার ভেতরে কোনো এক পিশাচিনী ভর করেছে। সেই পিশাচিনী বলে ওঠে যে আমি তো বসেই ছিলাম, আমি তো কাউকে বিরক্ত করতে যাই নাই। ও শুধু আমাকে বিরক্ত করেছে তাই না, সে আমাকে গালি দিয়েছে বিনা কারণে। আমি ওকে আকাশ দিয়েই উড়িয়ে নিয়ে যাচ্ছিলাম প্রায়, হঠাৎ করে দুজন লোক ওকে দেখে ফেলে, যার কারণে আমি আর ওকে নিতে পারলাম না। একথা শোনার পর সেই জাকির হুজুর উনি কিছু দোয়া দরুদ পড়ে এই বাদল দাদার বাবাকে ফু যখন দিয়েছেন, সাথে সাথে ওই পিশাচিনিটা বলছে, এই আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। জাস্ট এতটুকুই কথা, আর কোনো কথা না। এরপরে নাকি ওই পিশাচিনি চলে যায়। তো দিনের বেলাতে কোনো একটা পিশাচিনি একজন জলজান্ত মানুষকে
উড়িয়ে নিয়ে যাবে বা যাচ্ছে এরকম একটা সিচুয়েশন, তাহলে সেই পিশাচিনীটা কতটা শক্তিশালী হতে পারে। অথচ এই জাকির হোসেন হুজুর উনি শুধু অল্প কিছু তদবির করেছেন, কয়েক মিনিটের কাজ। এরপরে কিন্তু ওই পিশাচিনীটা কোনো বিনা বাক্য ব্যয় চলে যায়। অনেক সময় এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক কিছু চাই, এটা দিতে হবে, ওটা দিতে হবে, এই ধরনের কোনো কথা কিন্তু বলেনি, সোজা চলে গেছে। তার সাথে আর কোনো ভয়ের ঘটনাও ঘটেনি পরবর্তীতে, একদম স্বাভাবিক আর কি। তো এরকম অনেক ঘটনাই সেই হুজুরের আছে। এইবার আসেন আমরা চলে যাই মূল ঘটনায়। তো ঘটনা শুরু হয় গ্রামে এক অচেনা মানুষের আগমনের পর। যিনি এসেছেন তিনি একজন মহিলা মানুষ এবং বেশ বয়স্ক। প্রথম দিকে মানুষজন দেখে মনে করে গ্রামের কোনো আত্মীয়ের বাড়িতে হয়তো বেড়াতে এসেছে, এই জন্য শুরুর দিকে কেউই বেশি কিছু ভাবেনি। এরপর শুরু হয় এক ঘটনা। এই বৃদ্ধা মহিলা যেখানে যেখানে যেতেন ওই দিকের বাড়িঘরগুলোতে কেউ না কেউ গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে যেতেন। সবাই প্রথম দিকে মনে করেছে এটা সাধারণ একটা রোগ, কারণ এরকম রোগ হয়, এমনিতেই ভালো হয়ে যাবে। কিন্তু দিন দিন এই বসন্ত রোগ বৃদ্ধি পেতে থাকে। তখন অনেকেই এই বৃদ্ধা মহিলার উপর সন্দেহ করতে শুরু করে। কারণ হচ্ছে এই বৃদ্ধা মহিলাটাকে শুধু সন্ধ্যার পরেই দেখা যেত, রাতের বেলা দেখা যেত, দিনের বেলাতে তাকে দেখা যেত না। তখন আশেপাশের বিভিন্ন বাড়িতে খোঁজ খবর নিয়ে জানা যায় যে এই বৃদ্ধা মহিলাটা কারো বাড়িতে বেড়াতে আসেনি, এমনকি কারো বাড়িতে ঢোকেও নাই, শুধু পাশ দিয়ে চলে যেত। গ্রামের মুরব্বীরা তো বুঝে ফেলেছে যে ঘটনাটা কি হয়েছে, আর সাধারণ কোনো হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করলে এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তখন জাকির হোসেন হুজুরের কাছে যাওয়া হয়। তো যারা গিয়েছিলেন এরকম দুজন ব্যক্তি, মানে গ্রামবাসী দুজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিলেন। ওনারা তো গিয়েছেন হুজুরের কাছে, হুজুরকে খবর দিয়েছেন। হুজুর তখন একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলেন, কেননা উনি আর একটা জায়গায় যাবেন, সেখানে কথা দিয়েছেন, সেটাও খুব জরুরি। এখন কথা তো রক্ষা করতে হবে, সেখানে না গেলেও প্রাণহানি হতে পারে। আর তাছাড়া এমন সময় হুজুরকে বলেছেন যে হুজুর যে কাজ শেষ করে আবার ওই গ্রামে আসবেন, এটাও আসলে পসিবল ছিল না। এই জন্য হুজুর বলেন যে আপনারা চলে যান, আমি ইনশাল্লাহ আগামীকাল আসবো আপনাদের গ্রামে, আজকে আসা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো ওনারা দুজন চলে আসেন, এসে বলেন যে আগামীকাল হুজুর আসবেন। যথারীতি হুজুর পরের দিন আসেনও। আসার পর গ্রামের বিভিন্ন জায়গাতে একটু হাঁটাহাঁটি করেন। এরপর হুজুর সবাইকে বলেন যে বাদ মাগরিব উনি এই বিষয়টা নিয়ে কাজ শুরু করবেন। এরপর হুজুর একটি ফাঁকা জায়গায় বসেন আর গ্রামের সবাইকে বলে দেন যে আপনারা ঘরের ভিতরেই থাকেন, যখন বের হওয়ার সময় হবে আমি ডাকবো, এরপর আপনারা বের হবেন। আপাতত পারতপক্ষে কারো ঘর থেকে বের হওয়ার দরকার নাই। তো হুজুর এরপরে যা করেছেন হুজুর নিজের মুখে সেটা বলেছিলেন। সেটা হচ্ছে হুজুর তো একটা ফাঁকা জায়গায় বসে নিজের মতো করে দোয়া দুরুদ পড়তে শুরু করেছেন। দোয়া দুরুদ পড়ার কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে ওই যে বৃদ্ধা মহিলা সে চলে আসছে। সে চলে আসার সাথে সাথে ওই বৃদ্ধা মহিলা ওই হুজুরকে বলছে, আর বেশি কিছু তোকে করতে হবে না, আর মাত্র একটা সুস্থ স্বাভাবিক মানুষ খেয়ে আমি চলে যাব। হুজুর বলে তা হবে না। তখন নাকি ওই বৃদ্ধা আবার বলে, আচ্ছা ঠিক আছে, আক্রান্ত যাদেরকে করছি এর মধ্যে থেকে একজনকে খেয়ে চলে যাব। হুজুর বলে হবে না, তোকে এখনই চলে যেতে হবে। তখন ওই বৃদ্ধা মহিলা বলে, যা মেনে নিলাম, আমি চলে যাব। এই বলে নাকি ওই বৃদ্ধা মহিলা ওখান থেকে চলে যায়। এরপর হুজুর সবাইকে ডাকাডাকি করেন, লোকজন আসছে। এরপর হুজুর বলেন এই ঘটনা, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই। এরপর হুজুর বলেন যে আমাকে একটি পাত্রে পানি দেন, আমি একটু ফ্রেশ হব। অর্থাৎ উনি ওই সময় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন, এরকমই ইঙ্গিত করেন। এরপর একটা বড় পাত্রে হুজুরকে পানি দিয়ে যান কেউ, আর ওটার ভিতরে মগ ছিল, এরকম বেশ কিছু জিনিস ছিল, বলতে যেটা হুজুরের ব্যবহারযোগ্য জিনিস আর কি, ঘটি জাতীয় জিনিস ছিল। তো হুজুরের কাছে পানি দিয়ে অনেকেই যে যার বাড়িতে চলে যান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে। হুজুর তখন একা ছিলেন। হুজুর যেই বাড়িতে এসেছিলেন তাদেরকে বলেছিলেন আর কি যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত মুখ ধুয়ে আপনার বাসায় আসতেছি। তো তারা আবার ওখানে দাঁড়ান নাই, হুজুরও তাদেরকে দাঁড়াতে নিষেধ করেছিলেন। হুজুর কিছুটা পানির সাথে নিয়ে একটা জায়গায় চলে যান জল বিয়োগ করার জন্য।
উনি যখন জল বিয়োগ করার জন্য বসেছেন আর পানির ওই পাত্রটা পাশে রেখেছেন, হঠাৎ করে খসখস খসখস আওয়াজ হুজুর শুনতে পান। হুজুর চিন্তা করেন কি ব্যাপার, এখানে তো কারো আসার কথা না, সবাই তো বাড়িতেই চলে গেল। উনি ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখেন ওই বৃদ্ধা মহিলাটা চলে এসেছে। এসে কি করেছে, পা দিয়ে ধাক্কা দিয়ে ওই পানির পাত্রটা ফেলে দিয়েছে। এখন সমস্যা হয়ে গেল যে হুজুর এই অবস্থা থেকে যদি এখনই উঠে পড়েন তাহলে তার শরীরটা অপবিত্র হয়ে যাবে। উনি উঠতে পারছিলেন না, আর এই অবস্থায় উনি কোনো দোয়া দুরুদও পড়তে পারছিলেন না। অবশ্যই তাকে ওযু করে রুকিয়া শুরু করতে হবে। তখন ওই বৃদ্ধা মহিলাটা নাকি হুজুরকে বলেছিল, তোর খেল শেষ, আমার খেল তুই শেষ করছিস, তোর খেল শেষ করে দিয়ে গেলাম। এই বলে নাকি হাসতে হাসতে ওই বৃদ্ধা মহিলা কোথায় যেন চলে গেল। আর যাওয়ার সময় কিছু একটা পরে হুজুরকে ফু দিয়ে চলে গিয়েছিল। এরপর থেকেই হুজুরের শুরু হয় রক্তবমি। হুজুর খুব কষ্ট করে সেখান থেকে এগিয়ে একটা বাড়ির কাছাকাছি আসেন, সেই বাড়ির লোকজনদেরকে ডাক দেন, সেই বাড়ির লোকজন বের হয়ে আসে, এসে দেখে হুজুরের অবস্থা তো ভালো না, রক্তবমি করছে। হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর কি হয়েছে, তখন হুজুর বলেন যে ঘটনাটা কি। হুজুর বলেন ওই বৃদ্ধা মহিলা আমার উপর বান মেরেছে, আমার আর সময় নাই, এই বানটা আমি ফিরাইতে পারতাম, কিন্তু আমি এমন একটা অবস্থায় ছিলাম, ওই অবস্থাতে এই বান ফেরানোর দোয়া দুরুদ কাজ করতো না। এখন আমার অজুও নাই, আর ক্রমাগত আমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, এই অবস্থায় কিন্তু অজু থাকেও না। রক্ত যদি গড়িয়ে পড়ে অজু ভেঙে যায়, সুতরাং এখন অজু করেও লাভ হবে না, আমি আর কিছু ফিরাইতে পারবো না, আমি আর বাঁচতে পারবো না, আমার হাতে সময় খুব কম, শেষ মুহূর্তে আমি আমার পরিবারের সদস্যদের সাথে একটু দেখা করতে চাই, তাদের সাথে শেষ দেখাটা করতে চাই, আপনারা দ্রুত ব্যবস্থা করেন। ওই সময় তো এরকম দ্রুত গতির যানবাহন পাওয়া যেত না, তারপর গ্রামগঞ্জের ব্যাপার, রাস্তাঘাটও ভালো না, গরুর গাড়ি পাওয়া যেত, আর গরুর গাড়ি তো খুব স্লো চলে। গরুর গাড়ি যখন চলে, গরুগুলো আস্তে আস্তে চলে, এই চাকাগুলো আস্তে আস্তে ঘুরে ক্যাচ 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 শব্দ হয়, খুব স্লো চলতে থাকে। এর থেকে পায়ে হেঁটেও দ্রুত চলে যাওয়া যায়। কিন্তু হুজুর তো অসুস্থ হয়ে গিয়েছিলেন, আর তাকে নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ি ছাড়ার কোনো উপায় ছিল না। গরুর গাড়ির ব্যবস্থা করা হয়, গরুর গাড়ি ছিল গ্রামেই, দ্রুত ব্যবস্থা করা হয়। গরুর গাড়িতে করে যখন হুজুরকে তার গ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, বাড়িটা কিন্তু যে অনেক দূর তা কিন্তু না, কয়েক কিলোমিটার দূরে, কিন্তু তার বাড়ি দেখা যাচ্ছিল, একদম কাছাকাছি চলে এসেছে। যারা সাথে যাচ্ছিলেন তাদের কেউ কেউ আগে দৌড় দিয়ে বাড়িতে খবর দিয়েছিলেন যে হুজুর আসছে, তার অবস্থা ভালো না, আপনার সাথে দেখা করার জন্য আসছে। তারাও কিন্তু এগিয়ে আসছিলেন, কিন্তু তাদের সাথে দেখা হওয়ার মাত্র কয়েক মিনিট আগে হুজুর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। হুজুর মারা গেলেন। এরপর কি ঘটনা শেষ? না, এরপরেও কিন্তু রহস্যময় একটা অংশ বাকি রয়েছে। সেটা হচ্ছে এই যে গরুর গাড়ি যাচ্ছিল, এই গরুর গাড়িটা চলতে চলতে যেই জমি পর্যন্ত এসেছিল, এই জমিটা কিন্তু এই মানিক ভাইদেরই জমি ছিল, ওনার দাদাদের জমি, বাবার জমি, এই জমিতেই, এই জমির এখানে এসে গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল। তাহলে রহস্যময় ব্যাপার কোনটা? রহস্যময় ব্যাপার হচ্ছে যে গরুর গাড়ির কিন্তু দুটো অংশ থাকে। এক হচ্ছে দুটো গরু, এটাও তো গাড়ির একটা অংশ আমরা বলবো। এই দুটো গরুকে খুলে দিলে কিন্তু গরুবিহীন চাকা এবং গাড়ির একটা কাঠামো কিন্তু থেকে যায়। এখন এই যে গাড়ির একটা কাঠামো যে থেকে যায়, এই কাঠামোটাতে নাকি যখনই গরু যুক্ত করে চালানোর চেষ্টা করা হতো, তখনই কোত্থেকে যেন ওই বৃদ্ধা মহিলা এসে হাজির হতো। যিনি গরুর গাড়ির, যিনি গাড়োয়ান অর্থাৎ যিনি গাড়ি চালান, উনি এটা দেখতেন যে ওই বৃদ্ধা মহিলা এসে হাজির হয়েছে, ওই বসন্ত বুড়ি এসে হাজির হয়েছে ওখানে। তবে যদি ওই গরু দুটোকে আবার খুলে দেওয়া যেত গাড়ি থেকে, তখন নাকি ওই বসন্ত বুড়িটা ওখান থেকে চলে যেত। এরপর উনি ওই গাড়িটা আর সেভাবে ব্যবহারই করতে পারেন নাই। ওই গাড়িটা একটা জায়গায় ফেলে রেখেছিলেন, ওই গাড়িটা কেউ ধরতেও না ভয়ে, ওভাবেই ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে। উনি গরু দিয়ে অন্য গাড়ি বানিয়েছেন আর কি, সেটা চালিয়েছেন, তবে ওই গাড়িটার ব্যবহার করতে পারেন নাই। কেন? ওই গাড়িটা চালানোর জন্য চেষ্টা করা হলেই ওইখানে ওই বৃদ্ধা মহিলা এসে উপস্থিত হতো, এটা এক রহস্যই রয়ে গেছে। এটা ছিল প্রথম ঘটনা। এবার আমরা চলে যাব মানিক ভাইয়ের পাঠানো, মানিক ভাই না আরাফ ভাই, আমি মনে হয় একবার মানিক ভাই বলে ফেলেছি, আরাফাত হোসেন আয়াত ভাই, আরাফও না আয়াত ভাই, সরি আমার ভুল হয়ে গেছে আর কি। তো আমরা এবার চলে যাচ্ছি
দ্বিতীয় ঘটনায়, আর আবারও বলে দিচ্ছি এই প্রত্যেকটি ঘটনা কিন্তু এই আয়াত ভাই সংগ্রহ করেছেন ওনার বাবার কাছ থেকে। তো দ্বিতীয় ঘটনা শুরু করছি। ঘটনাটি ওনার বাবার কাছে যখন শুনেছেন, ওনার বাবা নির্দিষ্ট করে সালটাও বলতে পারেন নাই, কারণ এটা অনেক আগের ঘটনা। তবে প্রথম যে ঘটনাটি বললাম এটার তুলনায় এটা আসলে অত আগের না, এতটুকু বলা চলে। তো একজন গরুর গাড়ি চালকের সাথে ঘটনাটি ঘটেছিল। সেই চালকের নাম ছিল আলিফ, একজন মধ্য বয়সের গাড়োয়ান অর্থাৎ গাড়ি চালক। তিনি গরুর গাড়ি নিয়ে শহরে গিয়েছিলেন। শহর থেকে আসতে আসতে রাত হয়ে যায়। তিনি ভাবলেন রাতে গাড়ি নিয়ে না ফেরে একটা কাজ করি, সকালে যাই, অথবা গাড়িটা লোকালয়ের কাছে রেখে দেই, গাড়ির পেছনে গিয়ে ঘুমিয়ে পড়ি। কোনটা করা যায়? যেহেতু শহরে তার কোনো আত্মীয় স্বজন ওরকম ছিল না, উনি লোকালয়ের কাছে গাড়ি রেখে গাড়ির পেছনে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে মাঝ রাতে একটি শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি গরুর গাড়ির নিচ থেকে বের হয়ে দেখেন দুটি ছোট ছোট অবয়ব। সেই দুটি অবয়ব একটি বাড়ির কাছে গিয়ে জানালার ভেতর দিয়ে ঢুকে গেল। যদিও বা ঢুকেছে একটা বাইরে ছিল, যেটা ঢুকেছে সেটা ঢোকার পর ওই জানালা দিয়েই একটা বাচ্চাকে বের করে নিয়ে আসে। আর বের করার পর অন্য অবয়বটা কি করলো, ওই বাচ্চাকে নিয়ে অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। এরপর ওই আরেকটা যে অবয়ব আছে এটা আবার জানালা দিয়ে ভিতরে ঢুকে গেল। এত দ্রুত এই ঘটনাটা ঘটলো, এই যিনি গাড়োয়ান উনি যে কি করবেন কিছু বুঝতে পারেন নাই। যখন উনি বুঝতে পারলেন তখন দ্রুত ওই বাড়িতে গিয়ে লোকজনদেরকে ডাকাডাকি শুরু করেছেন। ডাকাডাকি যখন শুরু করেছেন তখন লোকজন বের হয়ে আসছে। তখন লোকজন বলছে, কি ব্যাপার ভাই, আপনি কে, আপনি এত রাতে ডাকাডাকি করতেছেন, ঘটনা কি? তখন এই যে গাড়োয়ান আলিফ উনি বলছেন যে ভাই আমি এই ঘটনা দেখছি ঘটছে, আপনার বাড়ির বাচ্চা কই? বাচ্চা তো এই যে ঘুমাচ্ছে। যখন এই কথা বলছে বলে যে চলেন তো বাচ্চার কাছে যাই। বাচ্চার কাছে গিয়ে দেখা গেল বাচ্চাটি মারা গেছে। তখন বাড়ির লোকজন বলল যে ঘটনা কি? বাচ্চাটা তো দিব্যি রাতের বেলা খাবার খেয়ে ঘুমালো। বাচ্চাটার বয়স ছিল 7-8 মাস এরকম আর কি, 7-8 মাস না আরো কম, যতটুকু শোনা যায় আর কি এরকম হবে বয়স। তো যেহেতু এরকম একটা অপরিচিত লোক রাতের বেলা ডাকাডাকি করে এরকম একটা ঘটনার কথা বললো, তখন এই গাড়োয়ানের প্রতিও তাদের কিছু বিশ্বাস জন্মে যায়। আর এই যে আলিফ গাড়োয়ান উনি বেশ কিছু দোয়া দুরুদ জানতেন। উনি বললেন যে ভাই আপনার বাচ্চা বাঁচানোর সুযোগ হয়তো বা এখনো আছে, আপনার অনুমতি দিলে আমি চেষ্টা করতে পারি। বলেন ঠিক আছে করেন, কিন্তু বাচ্চা তো মারা গেছে। বলে না, এটা আপনারা যেটা দেখতেছেন সেটা ঠিক না, দেখেন না কি হয়। দ্রুত একটা কড়াই এনে দেন, চুলার উপরে কড়াই বসান আর গরম তেল এই কড়াইয়ের মধ্যে দেন, আর বাচ্চাকে নিয়ে আসেন। তখন বাচ্চার মা বাচ্চাকে কোলে করে নিয়ে আসে, মৃত বাচ্চাকে মৃত মনে করে যখন নিয়ে আসছে, তখন লোকজন মনে করছে যে কি করবে না করবে। হঠাৎ করে এই আলিফ গাড়োয়ান বলে ওঠে, এই গরম তেলে এই বাচ্চাটাকে এখন আমি ভাজবো। যখন এই কথা বলছে আশেপাশে আরো কিছু লোকজন বলে, এই তুমি পাগল নাকি, এভাবে একটা মৃতদেহকে ভাজা উচিত? এই তুমি এটা ভণ্ড, যাও তো এখান থেকে, এরকম বলতেছে। কিন্তু বাড়ির অন্য সদস্যরা আবার কেউ কেউ বলতেছেন যে না না না, ও কি করে দেখি না। তো এটা বলতে বলতে আলিফ গাড়োয়ান যখন এই বাচ্চার এক পা ধরে মাথা নিচু করে যেই না তেলের কড়াইয়ের উপর দেবে, হঠাৎ করে ওই বাচ্চা মানুষের মতো কথা বলে উঠছে। ওই বয়সে যার কথা বলার কোনো কথাই না, যে দাঁড়াতেই পারে না ঠিকঠাক মতো, এত অল্প বয়স। শেষ একদম স্বাভাবিক মানুষের মতো বলছে যে গাড়োয়ান রে, আমারে তেলে ভাজিস না, আমারে মারিস না। সবাই তো অবাক, এ কি হচ্ছে? তখন এই গাড়োয়ান বলে, ঠিকঠাক করে বল ওই বাচ্চাকে কোথায় রাখছিস। তখন ওই জিনিসটা বলে যে আমি বলতে পারি, আগে কথা দে আমারে, তুই তেলে ভাজবি না, আমারে মারবি না, আগে কথা দে। তখন ওই আলিফ গাড়োয়ান কথা দেয়, যা আমি কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম তোকে আমি মারবো না, কিন্তু শর্ত হলো ওই বাচ্চাকে জীবিত ফেরত দিতে হবে, না যদি দিস তাহলে এই তেলে তোরে ভেজে ফেলবো। বলে যে ঠিক আছে, তোর কথাই মানলাম, এখনই কয়েকজন লোককে পাঠা পাশের জঙ্গলে, একটা জায়গার কথা বলে ওই জঙ্গলের ভিতরে গিয়ে ওই বাচ্চাকে পাওয়া যাবে। তখনই বেশ কয়েকজন লোক হাতে টর্চ লাইট নিয়ে ওই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর সত্যি একটা জায়গায় দেখা যায় ওই বাচ্চাটা ঘুমাচ্ছে।
গাছের পাতা টাতা দিয়ে, লতা পাতা দিয়ে একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে, সেখানে বাচ্চাটা ঘুমাচ্ছে। সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে যখন আসা হয়েছে, তখন দেখা গেল ওই যে ধরে রেখেছে যে বাচ্চাটাকে, মানুষের মতো কথা বলছে, হুবহু ওই চেহারারই বাচ্চা অন্য লোকের কোলে, অর্থাৎ আসল বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছে। তখন ওই জিনিসটা বলে যে কথা দিছিলি আমাকে মারবি না, আমাকে ছেড়ে দে। তখন ওই আলিফ গারওয়ান বলে, যেহেতু কথা দিয়েছি, কথা আমি রক্ষা করব, যা তোকে ছেড়ে দিলাম, আর কখনো এই এলাকায় আসবি না। তো তখন তো রাতের বেলায় আর কি, রাতের বেলায় কিন্তু ঘটনা ঘটতেছে, মানে এই ঘটনা যখন শুরু হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে আর কি। এরপর ওই অবয়বটা নাকি হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এরপর ওখানে এরা আর কখনো ফেরত এসেছিল কিনা এটা ওই আলিফ গারওয়ান বলতে পারেন নাই, তো ওনার সাথে এই ঘটনাটা ঘটেছিল, যেটা উনি পরবর্তীতে অনেকের সাথেই শেয়ার করেছেন। মূলত আমরা টাহুরা জিন বলি, এই টাইপের টাহুরা জিন বাচ্চাদেরকে চুরি করে। আমরা ইতোপূর্বে ওই টাইপের ঘটনা আমরা পেয়েছি। তো যাই হোক, এটা ছিল একটা ঘটনা। আমরা এখন চলে যাব তৃতীয় ঘটনায়। এটি আয়াত ভাইয়ের পাঠানো শেষ ঘটনা। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আয়াত ভাইয়ের সম্পর্কে দাদা হন এমন একজনের সাথে ঘটেছিল। তার জীবনে বেশ কিছু ঘটনা রয়েছে বলে উনি জানেন আর কি। এর মধ্যে আজব একটি ঘটনা যেটি আমাদের সাথে শেয়ার করেছেন। চলুন ঘটনাটি শুনে আসি। তো এই দাদার নাম হচ্ছে আকি। এই আকি দাদার পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল কখনোই ছিল না। উনি বিভিন্ন ধরনের কাজ করতেন, কাজ করে সংসার চালাতেন। একবার বর্ষাকালে তিনি রাতে গ্রামের বাঁশবাগান নামে একটি জায়গায় যান, মানে ওই জায়গার নামই হলো বাঁশবাগান। তো এরকম একটা জায়গায় গিয়ে ওখানে থাকা একটা ডোবা, মানে বেশ বড় একটা ডোবা, ওখানে মাছ টাছ আছে আর কি, ওইখানে গিয়ে জাল ফেলেছেন। তো ওই জায়গাটাতে অনেকেই বিভিন্ন সময় ভয় পেয়েছেন বলে শোনা যায় আর কি। তো এই আকি দাদা জাল ফেলেছেন দিনের বেলাতে, অর্থাৎ সন্ধ্যার আগ দিয়ে। চিন্তা করেছিলেন যে ভোরবেলা গিয়ে উনি দেখবেন যে মাছ টাছ কি পড়েছে কি পড়ে নাই। তো ওনার যখন ঘুম ভাঙে, উনি দরজা খুলে বের যখন হয়েছেন, উনি দেখেন যে সূর্য উঠবে উঠবে ভাব, সূর্য ওঠার আগে হালকা একটা আভা পূর্ব আকাশে যেমন দেখা যায় ওরকমটা দেখা যাচ্ছে। তো উনি বুঝতে পারলেন এখনই সকাল হয়ে যাবে। উনি ওই জালটা তোলার জন্য বের হয়ে গেছেন, কারণ জাল আবার বেশিক্ষণ ফেলে রাখলে মাছকেও নিয়ে যেতে পারে। তো উনি সেই জায়গায় গিয়েছেন যেখানে উনি জাল ফেলেছিলেন। উনি যখন জালটা তুলছিলেন দেখলেন যে বেশ কিছু মাছ জালে ধরা পড়েছে। উনি ভাবলেন যে আরো কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আরো কিছু মাছ ধরা পড়ে কিনা। যেগুলো ধরা পড়েছে এগুলো তো আর বাইরে বের হতে পারবে না। উনি খেয়াল করলেন ভোরের আলো দেখা যাচ্ছে না। উনি ওই বাড়ি থেকে বের হওয়ার সময় যেরকম ছিল এখন ওরকমই আছে। যখন বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও ভোরের আলো দেখা যাচ্ছে না, উনি ভাবলেন যে ধুর, জাল নিয়ে এখন বাড়িতে চলে যাই, আর দেরি করবো না। যখন উনি জাল তুলে এগিয়ে যাবেন, হঠাৎ করে দেখেন বিশাল আকৃতির একটা দানবীয় অবয়ব ওই দিকেই এগিয়ে আসছে, অর্থাৎ ওনার দিকে এগিয়ে আসছে। তখন আর এই আকি দাদার বুঝতে বাকি থাকে না যে উনি ভোর ভেবে যে এসেছেন, এটা আসলে ভোর না, উনি ভুল করে চলে এসেছেন। ভোর হতে এখন অনেক সময় বাকি। তাহলে উনি কি দেখলেন? ওটা হতে পারে চাঁদের আলো বা এরকম কিছু দেখে হয়তো বা উনি ভুল বুঝেছিলেন, এরকমটা হতে পারে। তো উনি মনে মনে ভাবেন যে শেষ, আমি আজকে শেষ, আর বাঁচতে পারবো না। আবার উনি ভাবতে থাকেন যে এই অভাবটা মনে হয় এখন আমাকে দেখেনি, আমি জাল নিয়ে টুকটুক করে চলে যাই। তো উনি জাল নিয়ে এক সাইড দিয়ে চলে যাচ্ছেন, এমন থেকে পিছন থেকে ভারী গলায় বলে ওঠে, এই আকি দাঁড়া, কি করছিস এখানে, কেন এসেছিস সেই সময়? তখন আকি দাদা ভয়ে ভয়ে ঘুরে ওই অবয়বের দিকে ফেরে। অবয়বের চেহারাটা খুব ভালো করে বোঝা না গেলেও বোঝা যাচ্ছিল এটা খুব ভয়ঙ্কর চেহারার একটা। আকি দাদা ভয়ে ভয়ে বলে যে জনাব, আমি খুব গরিব একজন মানুষ, আমার বাড়িতে তেমন কোনো খাবারই ছিল না, আমার স্ত্রী সন্তান এরা তো না খেয়ে থাকবে, এই জন্য আমি এখানে মাছ ধরতে আসছি। তখন ওই অবয়বটা বলে, তুই জানিস না যে এই সময় আমি চলাচল করি, আর কখনোই আসবি না। আর যেহেতু বলছিস যে তুই খুব গরিব, বল আমার কাছে তুই কিছু চাস? তখন এই আকি দাদা কিছুক্ষণ চুপ থেকে বলে, না আমি কিছুই চাই না, আমাকে বাড়ি যেতে দেন, আমি ঠিকঠাক মতো বাড়ি যেতে চাই। তখন ওই অবয়বটা বলে, আচ্ছা যা, আর আসবি না কিন্তু তাহলে এদিকে, এটা আমার চলাচলের সময়, বুঝলি? তখন আকি দাদা বলে, জি বুঝতে পারছি, আর আমি এই সময় আসবো না। তো আকি দাদা বাড়িতে চলে আসেন।
আকি দাদা উনি যদি ওই সময় ধন সম্পত্তি কিছু চাইতেন, হয়তো বা তাকে কিছু দিত, কিন্তু এর বিনিময়ে যে কোনো ক্ষয়ক্ষতি হতো তা কিন্তু উনি বুঝতে পেরেছিলেন। এই জন্য উনি কিছু চান নাই, উনি বাড়িতে ফেরত আসতে চেয়েছিলেন। তো এই আকি দাদা 2021 সালে বেশ বৃদ্ধ অবস্থাতেই মারা গিয়েছিলেন। ওর বেশ জ্বর হয়েছিল। এরপর খেতলাল হসপিটাল নামক একটা জায়গা রয়েছে বা হসপিটাল রয়েছে, সেখানে ভর্তি করা হয়, সেখানেই উনি ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল মোহাম্মদ আরাফাত হোসেন আয়াত ভাইয়ের কাছ থেকে পাওয়া 3টি ঘটনা।